পর্বত, গিরি বা শৈল, যাই বলুন না কেন, পাহাড় হলো প্রকৃতির এক নীরব সাধক। যদি বিশ্বের উচ্চতম পর্বতের কথা আসে, তাহলে হিমালয়ের কথা আসে। সেই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য পৌঁছে গেলাম হিমের অঞ্চল হিমাচলে। এই প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করার জন্য আমরা কলকাতা থেকে সিমলা, সিমলা থেকে মানালি, আর আজ মানালি থেকে নিজের যাত্রা শুরু করছি। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়ি বলছে সময় এখন সকাল 8:30। আমরা মানালি থেকে বেরোচ্ছি, চলুন এগোই। পাহাড়ে পরিষ্কার আবহাওয়া পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। গত 3টি পর্বে আপনাদেরকে এই পরিষ্কার আবহাওয়ার মাঝে প্রকৃতিকে দেখাতে পেরেছি, কিন্তু পাহাড়ের আবহাওয়া যেন নিজের খেয়াল খুশি মতো চলে। এই মুহূর্তে সূর্যালোকে স্নাত, আর পরক্ষণে কালো মেঘের ঘন ঘটা। আমরা যারা সমুদ্রে থাকি তাদের সবারই টার্গেট থাকে পাহাড়ে বা সমুদ্রের পাড়ে যখনই আসবো না কেন সানরাইজ বা সানসেটটাকে এনজয় করা। আমি বা সেই নিয়মের ব্যতিক্রম কী করে হই? সে কারণে ভোরবেলা উঠেছিলাম, কিন্তু আকাশটা মেঘলা, তাতে কিচ্ছু সানরাইজ পাইনি। অ্যাকচুয়ালি পাহাড় বা সমুদ্রের পাড়ে আমাদের ইচ্ছায় কোনো কিছু হয় না। ওই দুটো জায়গাতে কিন্তু প্রকৃতি নিজের ইচ্ছা নিজের মতো করে চলে, আর সেটাই আমাদেরকে মেনে নিয়ে সেখান থেকেই শোভা উপভোগ করতে হয়। চলুন দেখা যাক বাকি স্পটগুলো কিরকম কি যায় না যায়। আমরা ওয়েদার প্রেডিকশন থেকে সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সকাল 8:40 আমাদের ড্রাইভার ভাই ব্রেকফাস্টের জন্য দাঁড়ালো। এখানটা যা ঠান্ডা, 3 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হাওয়া যা মারছে পুরো কাঁপিয়ে দিচ্ছে বস, পুরো কাঁপিয়ে দিচ্ছে। আশপাশের পাহাড় পুরো বরফে ঢেকে আছে, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। আমাদের পাশাপাশি আমাদের ড্রাইভারেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে একেবারে থামবো আমরা প্রথম স্পটে পৌঁছে। কোথায় যাচ্ছি সেটা তো খানিকক্ষণ বাদেই দেখতে পাবেন, তবে রাস্তায় চলতে চলতে এই অনারবিল সৌন্দর্যটা দুজনে একসাথে ফিল করি। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এক একটা নতুন ল্যান্ডস্কেপ আমাদের চোখে ধরা পড়ছে। আমার তো মনে হচ্ছে যেন ল্যান্ডস্কেপের খনিতেই ঢুকে পড়েছি। কোথাও আছে বরফে ঢাকা পাহাড়, আবার কোথাও ওক, পাইন আর চিড়ের বনানী। আর এইসব সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম স্পটের দিকে। টেকনোলজির কথা শুনলেই আমাদের সবার মাথায় আসে চীন আর জাপানের কথা, বা অন্য বিদেশে কোনো দেশের কথা। কিন্তু টেকনোলজিতে আমাদের ভারতও যেই ধীরে ধীরে উন্নতি করছে, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমার এই পেছনে থাকা অটল টানেল। আপনাদের মনে হতে পারে যে কেন এই কথাটা আমি বলছি। অটল টানেল তো চণ্ডীগড় মানালি হাইওয়েতে প্রায় 12টা আছে। এছাড়াও সারা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টানেল আছে। এই টানেলটার স্পেশালিটি কি? এই টানেলটা 9 কিলোমিটার দীর্ঘ। এটাই কি স্পেশালিটি? একদমই না। 10,000 ফুট উচ্চতায় এইরকম প্রতিকূল পরিস্থিতি, প্রকৃতিগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই টানেলটা বানানো
প্রযুক্তির জয় জয়কার ছাড়া আর কি বলবো বলুন তো। আজকে এই অটল টানেল টেকনোলজির গর্বের পাশাপাশি একটা জমজমাট টুরিস্ট অ্যাট্রাকশন সেন্টারও বটে। কত বড়, মনে হচ্ছে যেন ছোটবেলায় ফিরে যাই আবার। হেভি লাগছে, হেভি লাগছে। এটা আপনাদের জন্য। এই দেখুন মেঘরা যেন নেমে আসছে। সত্যি কথা বলতে গেলে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে মেঘেরা পাহাড়ের কোলে যেন খেলা করছে। আপনাদের কি মনে হচ্ছে একবার জানাবেন। আর বৃষ্টি পড়ছে, আশা করি ওদিকে ভীষণ ল্যান্ডস্লাইড হবে। এবারে প্রবেশ করতে চলেছি আমরা অটল টানেলের সাউথ পোর্টাল দিয়ে। আর এই অবধি ছিল কিন্তু কুলু ডিস্ট্রিক্ট। আগে মানালি থেকে লাহোল স্পিতির দূরত্ব ছিল পাহাড়ি আঁকাবাঁকা পথে 46 কিলোমিটার, কিন্তু ল্যান্ডস্লাইড আর ভারী তুষারপাতের কারণে সেই রাস্তা বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকতো। আর সে কারণেই প্রয়োজন হলো এমন এক রাস্তার যা কোনো অবস্ট্রাকশন ছাড়াই সারা বছর মানালিকে লাহোল স্পিতির সঙ্গে সংযুক্ত রাখবে। আচ্ছা, অটল টানেলের ভিতর কিন্তু গাড়ির স্পিড লিমিট আছে, কোথাও 40, কোথাও 60, যেরকম আছে সেরকম অনুযায়ী গাড়ি চালাতে হয় এখানে। আর মার্কিং করা আছে ডু নট ওভারটেক, নর্থ সাউথ পোর্টাল থেকে নর্থ পোর্টালের ডিস্টেন্স কতটা, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। 10 বছর ইঞ্জিনিয়ার আর শ্রমিকদের অমানসিক পরিশ্রমের পর অক্টোবর 2020 সালে এই অটল টানেল পরিসমাপ্ত হয়। আমি এই মুহূর্তে আছি অটল টানেলের নর্থার্ন পোর্টালের সামনে। আর এই দিকে রাস্তাটা যাচ্ছে লাহুল ভ্যালির দিকে, আর এইদিকে রাস্তাটা যাচ্ছে স্পিতির দিকে, মানে কাকসারের দিকে। কিন্তু এই আজকে এত স্নোফল হয়েছে, গাড়ির রাস্তায় জ্যাম লেগে গেছে। চলুন দেখি শিশুর কি অবস্থা আজকে। পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসে না এরকম মানুষ আমাদের দেশে হয়তো খুব কমই আছে। উচ্চতার ভয় থাকলেও পাহাড়ি প্রকৃতির মাধুর্য উপভোগ করার জন্য মানুষ পাহাড়ে বারে বারে ছুটে আসে। ঠিক একই রকম ভাবে আমিও কয়েকবার হিমালয়ের নৈসর্গিক শোভা উপভোগ করার জন্য ছুটে গেছি, কখনো গাড়োয়ালে, আবার কখনো বা কুমায়ুনে। আর এবারে এসেছি ধলাধর পীরপাঞ্জালকে কাছ থেকে খালি চোখে দেখতে। সত্যি বলে সৌন্দর্যের বিচারে এরা অনন্য, একে অপরকে টেক্কা দেওয়ার ক্ষমতা যথেষ্টভাবে রাখে। দেখতে দেখতে পৌঁছাতে চললাম আমাদের পরবর্তী স্পটে। আমি এই মুহূর্তে আছি হিমাচল প্রদেশের সব থেকে বড় ডিস্ট্রিক্ট লাহুলে, লাহুল এবং স্পিতিতে। লাহুল ভ্যালিতে অবস্থিত সুন্দর ছোট্ট গ্রাম শিশু, যা তুষারাবৃত পর্বতের শোভা এবং স্নোফলের জন্য পর্যটকদের বাড়ি বাড়ি টানে। যদিও আমরা এবারে এর কোনোটাই কিন্তু পাইনি। মুহূর্তে এপ্রিল মাসের আজকে 17 তারিখ। আজ কিন্তু এই মুহূর্তে শিশুতে কোনো বরফ নেই। তবে একেবারে যে বরফ নেই তাও নয়, এখনো দূরের বেশ অনেকগুলো পাহাড় কিন্তু বরফে মোড়া। কোলাহলমুক্ত এই গ্রামে আপনার সহচর হিসেবে থাকছে হিমেল বাতাসের শিশিরানি, শান্ত চন্দ্রভাগা নদীর ধারা, আর ওই দূরের খাড়া পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা এই জলপ্রপাত, যার আরেক নাম পালদের লামোধর। এই সবকিছু মিলিয়ে কিন্তু আপনার এখানে কাটানোর সময়টা একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। বেশ অনেকক্ষণ সময় শিশুতে কাটানোর পর আমরা ফেরার পথ ধরলাম। আমার পেছনেই হচ্ছে সোলাং ভ্যালি।
যেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো হয়। এই পেছন দিকে হচ্ছে রোপওয়ে। সোলাং ভ্যালি হিমাচল প্রদেশের একটি অত্যন্ত পপুলার টুরিস্ট স্পট, যা তার নানা রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত, স্পেশালি উইন্টার স্পোর্টস অ্যাক্টিভিটি। আপনারা হয়তো ভাবছেন আমরা এই সময় কেন এলাম। আমাদের উদ্দেশ্য ছিল সোলাং ভ্যালিতে অবস্থিত আঞ্জানি মহাদেব মন্দিরের দিকে একটা সিনিক ট্রেক করা, কিন্তু বলে না সব জায়গায় নিজের ইচ্ছে চলে না। এখন এখানে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, আর এখান থেকে আঞ্জানি মহাদেব যাওয়া যায়, যাওয়ার ইচ্ছা আমারও ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে আঞ্জানি মহাদেব আর যাবো না। ঠিকই বলে, বেশি খেলে বদহজম হয়। বিগত কয়েকদিনে সিমলা আর মানালিতে কতগুলো হিডেন জেম আপনাদের সন্ধান দিয়েছি, তাই হয়তো এবারে বাধা পেলাম। প্রত্যেকটা ট্রিপে কিছু না কিছু অসমাপ্ত থেকে যাওয়া উচিত, পরের বার আসার উৎসাহ থাকার জন্য। সে কারণে আঞ্জানি মহাদেব হলুন না, মহাদেব ডাকেননি, মহাদেব না ডাকলে কোনোদিনই কোনো কিছু করা সম্ভব নয়। তবে সৌন্দর্যের পূজারী ঠিকই সৌন্দর্য খুঁজে নেয়, আর এই বর্ষায় আমার তোলা কিছু ক্যাপশন আপনাদের সাথে শেয়ার করছি। মানালিতে আজকে জমিয়ে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টি স্নাত ওয়েদারে চলে এসেছি আমরা নিউ অন্নপূর্ণা কিচেনে দুপুরে লাঞ্চ করার জন্য। তো মেনু হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু করলা ভাজা, আলু পোস্ত, পটলের তরকারি, মুসুর ডাল, আর আমার হচ্ছে চিকেন, আর অর্পিতার হচ্ছে মাছ। আমার প্লেটটার দাম পড়েছে হচ্ছে 220 টাকা, আর অর্পিতারটা 190 টাকা। তো এই সাইডে মল রোডের ভিউ, এখানে বসে বসে মল রোডের ভিউ দেখতে দেখতে বেশ ভালোই খাওয়া যাবে। তাহলে আর কি, খাওয়া দাওয়া করে রুমে ফিরে গেলাম। বিকেলবেলা উঠে দেখি বৃষ্টির দাপট এখনো কমেনি, কিন্তু ঘুরতে এসে হোটেলে আর কতক্ষণ বসে থাকবো। মানালিতে দুপুরের পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আর ঘরে থাকতেও আমার ভালো লাগছিল না। সে কারণে বৃষ্টি একটু থামতেই বেরিয়ে পড়লাম মানালির মল রোডে ঘুরতে। তবে বাঙালির কাছে চিরপরিচিত মানালির মল রোড যে ব্যস্ততা বা ভাব থাকে, সেই ব্যাপারটা কিন্তু বৃষ্টির জন্য প্রায় নেই বললেই চলে। তবে যারা ভ্রমণ পিপাসু তারা রেনকোট ছাতা যেটাই পেরেছে সেটা নিয়েই বেরিয়ে পড়েছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম গোলাপ জামুন আমার প্রাণ আর মনকে তার নিজের দিকে টেনে নিল। মানালির একটা অন্যতম ফেমাস খাবার হচ্ছে মানালির গোলাপ জামুন। তো সেটাই ট্রাই করতে দাঁড়িয়ে পড়লাম, খেয়ে দেখি। সত্যি সত্যি কথা বলতে গেলে আইকনিক, একদম নরম তুলতুল করছে। আচ্ছা, 15 পিস দেয়, এর দাম হচ্ছে 50 টাকা। ভ্রমণ পাগলদের উৎসাহ থেকে হয়তো বৃষ্টিও তার নিজের গতিতে লাগাম টানতে বাধ্য হলো, আর নিমেষেই মল রোডে লোকেদের ভিড় উপচে পড়ল। এইবারেই মনে হচ্ছে আমি আসলে মানালির মল রোডেই দাঁড়িয়ে আছি। কেউ শীত বস্ত্রের দোকানে ভিড় করেছে, আবার কেউ খাবারের দোকানে লাইনেও দাঁড়িয়েছে, আবার অনেকে ছোট মোটো বাড়ির জিনিস কিনতে ব্যস্ত, আবার কেউ কেউ আমার মতো উদ্দেশ্যহীনভাবেই ঘুরে বেড়াচ্ছে। এই দেখতে দেখতেই একটা দিন কেটে আরেকটা নতুন দিনের দিকে এগিয়ে গেলাম।
গুড মর্নিং, নমস্কার। ওরি বলছে সময় এখন সকাল 8:15, মানালিকে বিদায় জানাবার সময় হয়ে এসেছে। এবারের হিমাচল ভ্রমণে অনেক কিছুই পেয়েছি। কি পেয়েছি সেটা তো যারা আমার ব্লগ দেখেছেন তারা প্রত্যেকেই জানেন। তবে বেশ কিছু জিনিস বাকি থেকে গেল, যেমন বিজলি মহাদেবের ট্রেক, আঞ্জানি মহাদেবের ট্রেক, আর হচ্ছে মানালির বিখ্যাত স্নোফল। এগুলোর জন্যই তো আবার পরে ফিরে আসতে হবে মানালিতে। এই মুহূর্তে আমি আছি মানালিতে আমাদের হোটেল সাগরের সামনে। আর রুম কেমন, কি রেট চলছে এই মুহূর্তে, সবটাই তো আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। যাই হোক, আজকে বেরিয়ে পড়ছি আবার একটা জমজমাট রোড ট্রিপের জন্য। তো চলুন রেডি হয়ে যান রোড ট্রিপ এনজয় করার জন্য। আজ মানালি থেকে যখন বেরোই তখন সূর্যের কিরণে বেশ জোর ছিল। মেঘের ঘনঘটা কেটে আকাশ রোদ ঝলমলে হয়ে উঠেছিল। গতদিনের বৃষ্টিতে গাছ আরো সবুজ হয়ে উঠেছিল। এক কথায় বললে প্রকৃতি নিজের সৌন্দর্যের একদম পিকে ছিল। তবে মানালি ছাড়ার আগে আমরা এখানকার একটা প্রাচীন দুর্গে ঘুরে যাব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাগারের বিখ্যাত ক্যাসেলে। পাহাড়ের ওপরে অবস্থিত এই দুর্গটা 1460 সালে নির্মাণ করেন রাজা সিদ সিং। ক্যাসেলটি কুল্লু রাজাদের আবাসস্থল হিসেবে ব্যবহার হতো। এই নাগার ক্যাসেলে ঢোকার জন্য এন্ট্রি ফিস লাগে, কিন্তু আমরা যখন যাই তখন রেনোভেশনের কাজ চলছিল। রিকোয়েস্ট করার পর ঢোকার পারমিশন তো পেলাম, আর এই রেনোভেশনের জন্য আমাদের এন্ট্রি ফিসও লাগেনি। 1460 সালের পর অনেকবার ল্যান্ডস্লাইড আর ভূমিকম্প হয়েছে, কিন্তু আজও এই দুর্গ অটুটভাবে দাঁড়িয়ে আছে। এই ক্যাসেলের আর্কিটেকচারে একটা খুব বিশেষ রোল আছে। সেটা হচ্ছে এই ক্যাসেল কখনো আর্থকোয়েক বা অন্য কোনো ন্যাচারাল ডিজাস্টারে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তার কারণ হচ্ছে এই যে মাঝখানে পাথর আছে, এরপর কাঠ, আবার উপরে কাঠ, তার উপরে পাথর, যার হবে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য অনেকটা ইন্টারলকিং সিস্টেমে তৈরি এই দুর্গ। তবে সিং বংশের পর ব্রিটিশরা এখানে সংস্কারের কাজ করেছে, তাই ভারতীয় এবং ইউরোপীয় সংস্কৃতির মেলবন্ধন এখানে দেখা যায়। এই নাগার ক্যাসেলের ভিতরে কিন্তু জগৎপতির মন্দির আছে, আর এই জগৎপতির মন্দিরে কিন্তু সমস্ত দেবদেবীর পূজার্চনা করা হয়। এখানে কোনো পার্টিকুলার বিগ্রহ নেই। যেহেতু হিমাচলকেও দেবভূমি বলা হয়ে থাকে, তার জলজান্ত নিদর্শন এই মন্দিরে এলে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানকার ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো ভ্যালির একটা প্যানোরামিক ভিউ আপনারা পাবেন। আজ এই নাগার ক্যাসেলে টুরিস্ট স্পট ছাড়াও হেরিটেজ হোটেল এবং বলিউডের শুটিং স্পট হয়েছে। কখনো ভেবেছেন আমরা যখন ঘুরতে যাই সারাদিন রোড জার্নি, ট্রেন জার্নি, তারপর বিভিন্ন স্পটে ঘোরার পরেও আমরা কখনো ক্লান্ত হই না? এর কারণ একটাই, আর সেটা হলো আমরা কাজটাকে মন দিয়ে করি। আর যখন বাড়ি ফিরি তখন দুগুণ এনার্জি নিয়েই কিন্তু বাড়ি ফিরি, আর সঙ্গে বোনাস হিসেবে থেকে যায় এই ট্যুরের স্মৃতি। ফাইনালি এবার মানালিকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে একটা দুর্দান্ত রোড জার্নি শুরু করলাম। আচ্ছা, এই জায়গাটা আপনাদের মনে আছে তো? সেই বিয়াস নদী। যখন সিমলা থেকে মানালি যাই তখন এই পথে সুন্দরনগরের গল্প আপনাদেরকে বলেছি, পান্ডো ড্যামের সৌন্দর্য আপনাদেরকে দেখিয়েছি, আর আজ এই পথেই ফেরত যাচ্ছি। তবে আজকে আমাদের কিন্তু অন্য কিছুই প্ল্যান ছিল। গতকালের বৃষ্টি আমাদের সেই প্ল্যানকে সম্পূর্ণ চোপাট করে দিল। আজকে আমাদের প্রোগ্রাম ছিল কাসোল আর মণিকরণ যাওয়ার, কিন্তু মণিকরণের রাস্তার অবস্থা খুব খারাপ। কালকে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। অতএব আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন কিন্তু কাসোল এবং মণিকরণের রোড কন্ডিশন সম্পূর্ণরূপে জেনে নেবেন, তারপরেই কিন্তু প্রোগ্রাম করবেন। নাহলে কিন্তু একটা দিনের গাড়ি ভাড়া আপনার বেঁচে যাবে, ট্যুরের খরচাটাও কিন্তু আপনার কমে যাবে। আমাদের যেটা এক্ষেত্রে কাসোল মণিকরণ না হওয়ার জন্য একদিনের খরচাটা বেড়ে গেল।
এটা কিন্তু গুগলে দেখে নেবেন ভালো করে, তারপরেই প্রোগ্রামটা করবেন। একটা কথাই নিজেকে বললাম, বি পজিটিভ, বি পজিটিভ, আর এগিয়ে গেলাম এই প্রকৃতির মাঝে এক নতুন পথে। নিচে নামতে না নামতেই বরফাবৃত পাহাড়কে পেছনে ফেলে সবুজ প্রকৃতি আমাদের সাথ নিল। ফাইনালি 5 ঘন্টার জার্নির পর পৌঁছালাম রিওয়ালসারে। রিওয়ালসার যাওয়ার সময় পথে একটা জায়গায় খুব সুন্দর ভ্যালির বিউটি পাওয়া যাচ্ছে, এবং পুরো মান্ডি শহরটা কিন্তু এখান থেকে দুর্দান্ত দেখা যাচ্ছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আর এই রিভলসারে পৌঁছেই আজকের মতো ব্লগটা শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। টাটা।